বন্ধুরা, কোনো এক গ্রামের শেষ প্রান্তে একটি জরাজীর্ণ কুঁড়েঘর দাঁড়িয়েছিল। এমন এক কুঁড়েঘর যা দেখে মনে হতো যেন সময় একে বহু বছর আগেই ছেড়ে চলে গেছে। দেয়াল থেকে মাটি খসে পড়ছিল, চালের ছাউনি জায়গায় জায়গায় ভেঙে গিয়েছিল, এবং বর্ষার দিনে ভেতরে জল চুঁইয়ে পড়ত। সেই কুঁড়েঘরে এক বৃদ্ধা বাস করতেন, যার বয়স হবে প্রায় ৭০ বছর। কোমর নুয়ে পড়া, চোখে ঝাপসা দৃষ্টি, আর মুখে কেবল বলিরেখা নয়, বরং বিগত বছরগুলোর যন্ত্রণার ছাপ স্পষ্ট লেখা ছিল। গ্রামের মানুষ তাকে কস্তুরী দেবী নামে চিনত, কিন্তু এখন তাকে ডাকার মতো বোধহয় আর কেউ ছিল না। কারণ যার জন্য তিনি সারা জীবন অতিবাহিত করেছিলেন, সেই ছেলেই ১০ বছর আগে এক রাতে হঠাৎ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, এবং তারপর আর কোনো দিন ফিরে আসেনি। কস্তুরী দেবীর জীবন এখন অন্যদের দয়ার উপর টিকে ছিল। কোনো প্রতিবেশী হয়তো দুবেলা খাবার দিত, কেউ পুরনো কাপড়, মাঝে মধ্যে গ্রামের মহিলারা সামান্য শস্য দিয়ে যেত, আর তা দিয়েই তার দিন চলত। সকালে তিনি কুঁড়েঘরের বাইরে বসতেন, হাতে পুরনো তসবি বা মালা, ঠোঁটে বিড়বিড় করা প্রার্থনা, আর চোখ বারবার সেই কাঁচা রাস্তার দিকে তাকিয়ে থাকত, যেন আজও তার আশা যে হয়তো আজ তার ছেলে ফিরে আসবে। কিন্তু বন্ধুরা, তিনি কি জানতেন যে তার ছেলে ফিরবে ঠিকই, তবে সেদিন সে ছেলে নয়, বরং পুরো জেলার ডিএম হয়ে আসবে। ১০ বছর আগের কথা, যখন কস্তুরী দেবী একজন শ্রমিকের স্ত্রী ছিলেন। তার স্বামী রামধন গ্রামে গ্রামে ঘুরে খেতে এবং ইট ভাটায় কাজ করতেন, এবং অনেক কষ্টে সংসার চালাতেন। কিন্তু যাই ছিল, হাসি খুশিতেই চলছিল। তারপর একদিন হঠাৎ অসুস্থতা রামধনকে আঁকড়ে ধরল। চিকিৎসার টাকা ছিল না, হাসপাতাল ছিল অনেক দূরে, আর কিছুদিনের মধ্যেই রামধন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। সেদিনই কস্তুরী দেবী বিধবা হলেন, আর সেদিনই তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে যাই হয়ে যাক, তিনি তার ছেলে মোহনকে ভুল পথে যেতে দেবেন না। তখন মোহনের বয়স ছিল মাত্র ৬ বছর। নিষ্পাপ, অবুঝ, আর বাবার চিতার আগুন যেন তার ভবিষ্যৎ পর্যন্ত পুড়িয়ে দিচ্ছিল। কস্তুরী দেবী অন্যের বাড়িতে কাজ করা শুরু করলেন, খেতে মজুরি দিলেন, কখনো ইট ভাটায় গেলেন, কখনো থালাবাসন মাজলেন, কখনো ঘর ঝাড়ু দিলেন, কিন্তু ছেলেকে না খাইয়ে ঘুমানোর সুযোগ দেননি। নিজের ভাগের রুটি অর্ধেক করে তাকে খাইয়েছেন। সময় বয়ে চলল, আর মোহন বড় হতে লাগল। কিন্তু দারিদ্র্যের পাশাপাশি তার ভেতরে আরেকটি জিনিস বড় হতে লাগল: রাগ। নিজের অবস্থার ওপর রাগ, গ্রামের ওপর রাগ, আর নিজের মায়ের কঠোরতার ওপর রাগ। কস্তুরী দেবী কঠোর ছিলেন, কারণ তার ভয় ছিল যে গ্রামের বখাটে ছেলেদের সাথে মিশে মোহনও যেন নষ্ট না হয়ে যায়। তিনি বকাঝকা করতেন, বোঝাতেন, আর মাঝে মধ্যে মারধরও করতেন, কিন্তু প্রতিটি চড়ের পেছনে তার নিজের মন কাঁদত। তিনি জানতেন আজ কঠোর না হলে কাল তার ছেলে বরবাদ হয়ে যাবে। কিন্তু মোহন সেই বয়সে এই কথা বুঝতে পারেনি। এক রাতে, যখন মোহনের বয়স ১৬ বছর হল, তখন সে তার বন্ধুদের সাথে গভীর রাতে বাড়ি ফিরল। শরীর থেকে মদের গন্ধ আসছিল, আর চোখ ছিল লাল। কস্তুরী দেবী দেখা মাত্রই তার কলিজা কেঁপে উঠল, আর রাগে তিনি প্রথমবারের মতো ছেলের উপর হাত তুললেন এবং বললেন যে তুই আমার ছেলে হওয়ার যোগ্য নোস। ব্যাস বন্ধুরা, এই শব্দগুলোই সবকিছু বদলে দিল। মোহন সেদিন রাতে কিছু বলেনি। চুপচাপ ভেতরে গেল, মায়ের ঘুমানোর অপেক্ষা করল, আর তারপর একটি ছোট পোটলায় নিজের কাপড় বাঁধল, এবং সেই অন্ধকার রাতে পেছনে ফিরে না তাকিয়েই বাড়ি ছেড়ে চলে গেল। পরদিন সকালে যখন কস্তুরী দেবী ছেলেকে দেখতে পেলেন না, তখন প্রথমে ভাবলেন হয়তো খেতে গেছে। কিন্তু যখন সন্ধ্যা হয়ে গেল আর মোহন ফিরল না, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি গ্রামে গ্রামে ঘুরেছেন, আত্মীয়দের কাছে গেছেন, থানা পর্যন্ত গেছেন, কিন্তু মোহনকে কোথাও পাওয়া গেল না। ধীরে ধীরে বছর পেরোতে লাগল, আশা ভেঙে যেতে লাগল, আর শেষ পর্যন্ত কস্তুরী দেবী মেনে নিলেন যে তার ছেলে হয়তো এখন আর এই দুনিয়ায় নেই। এদিকে মোহন শহরে পৌঁছে গিয়েছিল, ক্ষুধার্ত, একা এবং ভীত। কিন্তু ভাগ্য তার জন্য অন্য পথ খুলে রেখেছিল। প্রথমে একটি ধাবায় কাজ, তারপর পড়াশোনা শুরু। দিনে কাজ আর রাতে পড়াশোনা, আর মনের ভেতরে এক জেদ যে সে কিছু একটা হয়ে দেখাবে। সেখান থেকেই সেই মোহনের গল্প শুরু হয়, যে আগামী বছরগুলোতে অফিসার হবে, ডিএম হবে, আর পুরো জেলার সবচেয়ে কঠোর কর্মকর্তা হিসেবে পরিচিত হবে। কিন্তু বন্ধুরা, আসল গল্প তো তখন শুরু হয় যখন একদিন ফাইলের স্তূপের মাঝে বসে থাকা ডিএম মোহনের সামনে একটি রিপোর্ট আসে, যাতে লেখা ছিল যে গ্রামের শেষ প্রান্তে এক বৃদ্ধা কুঁড়ে ঘরে ক্ষুধা আর অসুস্থতার সাথে লড়াই করছেন। আর সেই রিপোর্টে নথিভুক্ত নাম ছিল কস্তুরী দেবী। সেই নাম পড়া মাত্রই মোহনের হাত কাঁপতে থাকে, কলম পড়ে যায়, আর ১০ বছর আগের সেই রাত তার চোখের সামনে ভেসে ওঠে। বন্ধুরা, সেই ফাইলে লেখা নামটি যখনই মোহনের চোখের সামনে এলো, তার ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হয়ে গেল। যে মাকে সে ১০ বছর আগে রাগের মাথায় ছেড়ে চলে এসেছিল, সেই মা আজ সরকারি কাগজে এক অসহায় বৃদ্ধা মহিলা হয়ে গেছেন। ডিএম মোহন সিংয়ের চেয়ারে বসা সেই অফিসার হঠাৎ নিজের ভেতরের সেই ১৬ বছরের ছেলেটিতে পরিণত হলেন,
যে এক রাতে চুপচাপ কুঁড়ে ঘর ছেড়ে চলে গিয়েছিল। রুমে বসা সব কর্মকর্তারা দেখছিলেন যে ডিএম সাহেব হঠাৎ স্তব্ধ হয়ে গেছেন। তার চোখ ফাইলের ওপর স্থির হয়ে আছে, কিন্তু মন চলে গেছে অনেক দূরে। মোহন ধীরে ধীরে ফাইলটি বন্ধ করলেন এবং ভারী গলায় জিজ্ঞেস করলেন, এই মহিলার সম্পর্কে আর কি তথ্য আছে? তখন অধীনস্থ কর্মকর্তা জানালেন যে স্যার, এই মহিলা গ্রামের শেষ প্রান্তে একটি ভাঙা কুঁড়ে ঘরে থাকেন। অনেকবার পঞ্চায়েত থেকে সাহায্যের সুপারিশ হয়েছে, কিন্তু কাগজের আনুষ্ঠানিকতায় বিষয়টি আটকে আছে। বয়স অনেক বেশি, চলাফেরা করতে অক্ষম, আর অনেক সময় না খেয়েই ঘুমিয়ে পড়েন। এটুকু শোনা মাত্রই মোহনের আঙুলগুলো মুঠো হয়ে গেল, আর মনে একটিই প্রশ্ন প্রতিধ্বনিত হতে লাগল, যে সত্যিই কি আমার মা আজও সেই কুঁড়ে ঘরে আছেন যেখানে আমি জন্মেছিলাম? বন্ধুরা, সেদিন মোহন কাউকে কিছু বলেননি। অফিসের কাজ শেষ করলেন, সন্ধ্যায় সরকারি বাংলোয় এলেন, কিন্তু প্রথমবারের মতো সেই বিলাসবহুল বাড়ির দেয়ালগুলো যেন তাকে কামড়াতে আসছিল। এসির ঠান্ডা বাতাসেও তার কপাল দিয়ে ঘাম ঝরছিল। রাতে খাবার সামনে রাখা ছিল, কিন্তু গ্রাস গলা দিয়ে নামছিল না। বারবার মায়ের মুখ চোখের সামনে আসছিল। সেই নুয়ে পড়া কোমর, সেই কঠোর মুখ, যার পেছনে সীমাহীন মমতা লুকিয়েছিল, সেই হাত যা কখনো তাকে মেরেছিল, আর সেই হাতই তাকে অভুক্ত থাকতে দেয়নি। রাত প্রায় 2টোর সময় মোহন ঘুমের মধ্যে চমকে জেগে উঠলেন। স্বপ্নে তিনি দেখলেন যে তার মা কুঁড়ে ঘরের বাইরে বসে তাকে ডাকছেন, আর তিনি হাজার চেষ্টা সত্ত্বেও তার কাছে পৌঁছতে পারছেন না। ঘাবড়ে গিয়ে তিনি জল খেলেন, এবং সেই মুহূর্তেই একটি সিদ্ধান্ত নিলেন যে তিনি মায়ের কাছে যাবেন, তবে ডিএম হয়ে নয়, বরং ছেলে হয়ে। পরের দিন অফিসে পৌঁছনো মাত্রই তিনি তার পিএকে ডেকে বললেন যে আজ সন্ধ্যায় আমি কোনো মিটিংয়ে বসব না, আর আমার গ্রামে ব্যক্তিগত কারণে সফর করব। পিএ কিছু বুঝতে পারলেন না, কিন্তু ডিএম সাহেবের মুখের কঠোরতা দেখে কোনো প্রশ্ন করলেন না। বন্ধুরা, সেদিন সন্ধ্যা নামার সাথে সাথেই একটি সরকারি গাড়ি গ্রামের দিকে রওনা দিল, কিন্তু তাতে কোনো হুটার ছিল না এবং কোনো লাল বাতিও ছিল না। ড্রাইভারকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছিল যেন কাউকে বলা না হয় যে গাড়িতে ডিএম বসে আছেন। রাস্তা জুড়ে মোহন জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। সেই ক্ষেত, সেই মাটির গন্ধ, সেই কাঁচা রাস্তা, আর প্রতিটি মোড়ে ফেলে আসা বছরগুলো তার চোখের সামনে ঘুরতে লাগল। গাড়ি যত গ্রামের কাছে পৌঁছচ্ছিল, তত তার হৃৎস্পন্দন বাড়তে লাগল। 10 বছরে তিনি অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন, অনেক অপরাধীকে সাজা দিয়েছেন, কিন্তু আজ তার সবচেয়ে বেশি ভয় লাগছিল নিজের মায়ের সামনে দাঁড়াতে। গ্রামের বাইরে গাড়ি থামানো হলো। মোহন সাধারণ পোশাক পরেছিলেন, মুখে দাড়ি ছিল, আর মাথায় টুপি যাতে কেউ চিনতে না পারে। তিনি হেঁটেই গ্রামের গলিতে চলতে লাগলেন। কিছু লোক তাকে দেখছিল, কিন্তু চিনতে পারছিল না। সেই গলিগুলো ছিল যেখানে তিনি একসময় খালি পায়ে দৌড়াতেন, সেই কুঁয়ো, সেই অশ্বত্থ গাছ, আর তারপর সেই কুঁড়ে ঘর, যা দেখে মোহনের পা যেন আপনিই থেমে গেল। কুঁড়েঘরটি আগের চেয়েও বেশি জরাজীর্ণ হয়ে গিয়েছিল। দেওয়াল নুয়ে পড়েছিল, দরজা অর্ধেক ভাঙা ছিল, আর বাইরে একটি পুরনো খাট পড়েছিল। মোহনের চোখ ভিজে এলো, গলা শুকিয়ে গেল, আর তিনি কিছু মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইলেন। তখনই কুঁড়েঘরের ভেতর থেকে এক দুর্বল কণ্ঠস্বর ভেসে এলো, কে? আর সেই কণ্ঠস্বর মোহনের পা থেকে যেন সব শক্তি কেড়ে নিল। তিনি এগিয়ে গেলেন, ধীরে ধীরে কুঁড়েঘরের ভেতরে উকি দিলেন, এবং দেখলেন যে তার মা কস্তুরী দেবী এক কোণে বসে কোনোভাবে উনুনে কিছু ফোটানোর চেষ্টা করছেন। শরীর আগের চেয়ে বেশি রোগা হয়ে গেছে, চুল পুরোপুরি সাদা, আর চোখে সেই পুরনো ক্লান্তি। সেই মুহূর্তে মোহন ডিএম ছিলেন না, অফিসার ছিলেন না। তিনি ছিলেন শুধুমাত্র একজন ছেলে, যে 10 বছর পর নিজের মাকে জীবিত দেখছিল। কস্তুরী দেবী তাকে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, বাবা, কি চাই? মোহন কম্পিত কণ্ঠে বললেন, মা, জল পাওয়া যাবে? মা শব্দ শোনা মাত্রই কস্তুরী দেবী কিছুটা চমকে উঠলেন, কিন্তু বয়স আর দুর্বলতা তার স্মৃতিশক্তিকে ধোঁকা দিয়েছিল। তিনি কম্পিত হাতে এক লোটা জল বাড়িয়ে দিলেন। মোহন জল খেলেন না, কেবল সেই লোটা ধরে রেখেই তার চোখ থেকে জল ঝরতে লাগল। তিনি সেখানেই মাটিতে বসে পড়লেন এবং ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা, আমি এসে গেছি। কিন্তু কস্তুরী দেবী তখনও বুঝতে পারেননি যে সামনে বসা মানুষটিই তার সেই ছেলে, যে 10 বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছিল। বন্ধুরা, মোহন মাটিতে বসে কাঁদতে থাকলেন, আর কস্তুরী দেবী তাকে অবাক হয়ে দেখতে থাকলেন। তিনি বুঝতে পারছিলেন না যে এই অপরিচিত মানুষটি হঠাৎ কেন ফুপিয়ে কাঁদছে। তিনি কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি ঠিক আছো তো? কোথাও অসুস্থ হওনি তো? আর তারপর তিনি যেমন তেমন করে উঠলেন এবং পাশে থাকা পুরনো ধুতি দিয়ে তার চোখের জল মুছিয়ে দিতে লাগলেন। সেই হাত, যেগুলোতে একসময় শক্তি ছিল, আজ কাঁপছে, কিন্তু সেই স্পর্শে সেই পুরনো মমতাই ছিল।
মোহন সেই হাতটি নিজের কপালে ঠেকিয়ে দিলেন, আর তার কান্নার বেগ আরও বেড়ে গেল। 10 বছরের সব যন্ত্রণা, সব ভুল, সব নীরবতা একসাথে বেরিয়ে আসতে লাগল। তিনি বলতে চাচ্ছিলেন যে, মা, আমি তোমার মোহন, কিন্তু শব্দ গলায় আটকে যাচ্ছিল। তার ভয় ছিল, যদি সত্যি বলে দেন তবে মা তাকে আপন করে নিতে অস্বীকার করবেন না তো, কারণ তিনি মাকে ছেড়ে গিয়ে অনেক বড় অপরাধ করেছিলেন। কস্তুরী দেবী তাকে খাটে বসালেন, নিজের নিচে চাটাইয়ে বসলেন এবং জিজ্ঞেস করলেন, কোথা থেকে এসেছ বাবা, আর এখানে কেন এসেছ? মোহন নিজেকে সামলে নিয়ে বললেন, মা, আমি শহর থেকে এসেছি, কাজ করি, আর কোনো কাজে এই গ্রামে এসেছিলাম। কস্তুরী দেবী দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, কাজ তো সবাই করে বাবা, কিন্তু সবার কপাল একরকম হয় না। আমার ছেলেও কাজ করার জন্যই ঘর ছেড়েছিল। এটুকু বলে তার চোখ ভিজে এলো। তিনি আকাশের দিকে তাকালেন এবং বললেন, ভগবান জানে সে বেঁচে আছে কি না। বেঁচে থাকলে হয়তো একবার তো ফিরে আসত। বন্ধুরা, এটা শুনে মোহনের বুকে যেন কেউ ছুরি চালিয়ে দিল। তিনি সেখানেই নুয়ে পড়লেন এবং মায়ের পা জড়িয়ে ধরলেন। কিন্তু এখনও তিনি নিজের নাম বলেননি, শুধু এটুকু বললেন, মা, যদি সে ফিরে আসে তবে কি আপনি তাকে ক্ষমা করে দেবেন? কস্তুরী দেবী এক মুহূর্ত না ভেবেই বললেন, মায়ের মন সন্তানের জন্য কখনো বন্ধ হয় না, সে যত বড় অপরাধী করুক না কেন। আমার ছেলে যদি ফিরে আসে তবে আমি তার সব ভুল ভুলে যাব, শুধু একবার তাকে দেখে নি। এটুকু শোনা মাত্রই মোহনের চোখের জল থামার নাম নিচ্ছিল না। তিনি অনুভব করলেন যে মাকে তিনি ছেড়ে এসেছিলেন, তিনি আজও একইভাবে তার পথ চেয়ে বসে আছেন। বন্ধুরা, ঠিক সেই সময় কুঁড়েঘরের বাইরে কিছু গ্রামবাসী জড়ো হয়ে গিয়েছিল। কেউ শহরের গাড়ি দেখেছিল, কেউ অপরিচিত মানুষকে কুঁড়েঘরে যেতে দেখে ফেলেছিল। ধীরে ধীরে ভিড় জমতে লাগল। কস্তুরী দেবী বাইরে উকি দিলেন এবং বললেন, হয়তো কেউ কাজে এসেছে, তুই এখানেই বস বাবা, আমি দেখছি। কিন্তু মোহন আর দেরি করতে চাননি। তিনি নিজেকে সামলে নিলেন এবং কম্পিত কণ্ঠে বললেন, মা, আমিই তোমার মোহন। 10 বছর আগে যে রাতে চলে গিয়েছিল সেই মোহনই আজ ফিরে এসেছে। এটুকু শোনা মাত্রই কস্তুরী দেবী যেন পাথরের মতো হয়ে গেলেন। তার চোখ বড় হয়ে গেল, হাত থেকে লোটা পড়ে গেল, আর তিনি মোহনের মুখটা খুঁটিয়ে দেখতে লাগলেন, যেন স্মৃতির পাতায় হারিয়ে কোনো পুরনো মুখকে খুঁজছেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন এবং মোহনকে বুকে জড়িয়ে ধরলেন। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, তুই বেঁচে আছিস বাবা, তুই সত্যি বেঁচে আছিস, আমি তো তোকে মৃত মনে করেছিলাম। 10 বছর আমি প্রতিদিন তোর অপেক্ষা করেছি, প্রতি রাতে ভগবানের কাছে তোকে ফেরত পাঠানোর ভিক্ষা চেয়েছি। বলতে বলতে তার কণ্ঠস্বর ভেঙে গেল, আর তিনি মোহনের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলেন। মোহনও মাকে শক্ত করে ধরেছিলেন এবং বারবার শুধু এটাই বলছিলেন যে, মা, ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। গ্রামের মানুষ এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়ল। কারোর চোখ ভেজেছিল, তো কেউ চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সবাই বুঝতে পেরেছিল যে এই সেই ছেলে যার নাম বছরের পর বছর ধরে এই কুঁড়ে ঘরের সাথে জড়িয়েছিল। কিছুক্ষণ পর যখন কস্তুরী দেবী শান্ত হলেন, তিনি মোহনকে উপর নিচ দেখলেন এবং বললেন, বাবা, তুই তো অনেক বদলে গেছিস। তোর কাপড়, তোর কথা, সবকিছু আলাদা। তুই কি কাজ করিস? তখন মোহন প্রথমবারের মতো নিজের পরিচয় দিলেন, মা, আমি জেলার ডিএম, মানুষের কাজ দেখি আর বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করি। এটুকু শোনা মাত্রই গ্রামে গুঞ্জন শুরু হয়ে গেল। কারোরই বিশ্বাস হচ্ছিল না যে এই কুঁড়ে ঘরের ছেলে এত বড় অফিসার হয়ে গেছে। কস্তুরী দেবী কম্পিত হাতে মোহনের মাথায় হাত রাখলেন এবং বললেন, বাবা, তুই যাই হয়ে থাকিস না কেন, আমার কাছে তো তুই সেই মোহন যে একসময় আমার কোলে ঘুমাতো। কিন্তু বন্ধুরা, এই বাস্তবতা এখন গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়তে যাচ্ছিল, আর এরপর যা হতে যাচ্ছিল তা পুরো গ্রামের ভাগ্য বদলে দেওয়ার মতো ছিল। বন্ধুরা, যখনই এই কথা গ্রামে ছড়িয়ে পড়ল যে কস্তুরী দেবীর ছেলে জেলার ডিএম, তখনই পুরো গ্রামে হইচই পড়ে গেল। যারা কিছুক্ষণ আগে পর্যন্ত কুঁড়ে ঘরের কাছে খামোশ হয়ে দাঁড়িয়েছিল, এখন তারা নিজেদের মধ্যে কথা বলতে লাগল। কারোর বিশ্বাস হচ্ছিল না যে যে বৃদ্ধাকে তারা বছরের পর বছর দুমুঠো ভাত দিয়ে বাঁচিয়ে রাখত, তারই ছেলে আজ এত বড় অফিসার। কস্তুরী দেবী নিজেও এই সত্য পুরোপুরি গ্রহণ করতে পারছিলেন না। তিনি বারবার মোহনের মুখ ছুঁয়ে দেখছিলেন, মাথায় হাত বোলাচ্ছিলেন আর বলছিলেন, বাবা, তুই সত্যি আমার মোহন তো? আমি স্বপ্ন দেখছি না তো? মোহন প্রতিবার মায়ের হাত ধরে বলতেন, না মা, এটা স্বপ্ন নয়, আমিই তোমার সেই ছেলে যে ভুল করে চলে গিয়েছিল আর আজ ক্ষমা চাইতে ফিরে এসেছে। বন্ধুরা, তখনই গ্রামের প্রধান এবং কিছু মুরব্বীও সেখানে পৌঁছে গেলেন।
প্রধান মোহনকে ভালো করে দেখলেন এবং কিছুটা ইতস্তত করে জিজ্ঞেস করলেন, আপনি কি ডিএম সাহেব? মোহন খুব শান্তভাবে মাথা নাড়লেন এবং বললেন, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আমি ডিএম নই, আমি কেবল আমার মায়ের ছেলে। এটা শুনে প্রধান এবং গ্রামের মানুষ আরও আবেগপ্রবণ হয়ে পড়ল। কস্তুরী দেবী প্রধানের দিকে তাকিয়ে বললেন, দেখুন, ছেলে কত বড় হয়ে গেছে, ভগবান আমার কথা শুনে নিয়েছেন। কিন্তু তার কণ্ঠে আনন্দের চেয়েও এক অদ্ভুত ভয় ছিল। ভয় এই যে তার ছেলে যেন আবার তাকে ছেড়ে দূরে চলে না যায়। মোহন এই ভয় অনুভব করতে পারলেন। তিনি মায়ের হাত ধরে বললেন, মা, এখন আমি তোমাকে আর কখনো একা ছাড়ব না। যাই হয়ে যাক, এখন তুমি আমার সাথে যাবে। এই কুঁড়ে ঘর, তোমার যন্ত্রণা, তোমার সাজা, এখন তোমাকে এখানে থাকতে হবে না। কিন্তু কস্তুরী দেবী ধীরে ধীরে মাথা নাড়লেন এবং বললেন, বাবা, এই কুঁড়ে ঘর শুধু যন্ত্রণা নয়, এটাই আমার পুরো জীবন। এখানেই তোর বাবা শেষ নিঃশ্বাস নিয়েছিলেন, এখানেই তুই জন্মেছিলি। আমি একে ছেড়ে কিভাবে যাব? বন্ধুরা, মোহন কিছু মুহূর্ত চুপ রইলেন। তিনি কুঁড়ে ঘরের ভাঙা দেয়াল দেখলেন, মায়ের কম্পিত হাত দেখলেন, আর তারপর একটি সিদ্ধান্ত নিলেন। তিনি গ্রামবাসীদের বললেন যে এই কুঁড়ে ঘর ভাঙবে না, এটা বদলাবে, কিন্তু এই জায়গাতেই থাকবে। এই স্থানেই আমার মায়ের বাড়ি তৈরি হবে। এমন বাড়ি যেখানে তাকে আর কখনো অভুক্ত থাকতে হবে না, কখনো শীত আর বৃষ্টিতে ভয় পেতে হবে না। এটা শোনামাত্রই গ্রামবাসীদের মাঝে নিস্তব্ধতা নেমে এলো। কেউ ভাবেনি যে ডিএম সাহেব এমন সিদ্ধান্ত নেবেন। মোহন তখনই ফোন বের করে বিডিও এবং ইঞ্জিনিয়ারকে কল করলেন এবং বললেন যে কাল সকালে এই গ্রামে আবাসন যোজনা এবং বার্ধক্য ভাতার সব বকেয়া মামলা আমার সামনে পেশ করা হোক। কোনো ফাইলে যদি অবহেলা পাওয়া যায়, তবে দায়ী অফিসারকে রেহাই দেওয়া হবে না। গ্রামের মানুষ প্রথমবারের মতো কোনো ডিএমকে একই সাথে এত আবেগপ্রবণ এবং এত কঠোর হতে দেখেছিল। রাত হয়ে গিয়েছিল। মোহন মায়ের সাথে সেই কুঁড়েঘরেই থেকে গেলেন। তিনি নিজে উনুন জ্বালালেন, গ্রামবাসীদের কাছ থেকে দুধ আর ওষুধ আনালেন, মাকে নিজের হাতে খাইয়ে দিলেন। কস্তুরী দেবীর চোখ থেকে অনবরত জাল পড়ছিল। তিনি বারবার ভগবানের নাম নিচ্ছিলেন আর বলছিলেন যে, হে প্রভু, আজ যদি আমাকে তুলেও নাও তাতে কোনো খেদ নেই, আমার ছেলে আমার চোখের সামনে আছে। মোহন মায়ের কাছে বসে রইলেন, তার মাথা নিজের কাঁধে ঠেকিয়ে রাখলেন এবং প্রথমবারের মতো অনুভব করলেন যে সব সম্পদ, সব শক্তি, সব ক্ষমতা মায়ের একটি চোখের জলের সামনে কিছুই নয়। বন্ধুরা, কিন্তু গল্প এখনো শেষ হয়নি। পরদিন যা হতে যাচ্ছিল তা শুধু কস্তুরী দেবীর জীবন নয়, বরং পুরো গ্রামের চিত্র বদলে দেওয়ার মতো ছিল। কারণ আজ প্রথমবারের মতো ডিএম মোহন সিং তার ক্ষমতার ব্যবহার কোনো তদন্তের জন্য নয়, বরং নিজের অতীতের হিসেব মেটানোর জন্য করতে যাচ্ছিলেন। বন্ধুরা, পরের দিন সকালে যখন গ্রামে সূর্য উঠল, তা শুধু একটি নতুন দিন ছিল না, বরং পুরো গ্রামের জন্য এক নতুন ভাগ্যের শুরু ছিল। সারা রাত কস্তুরী দেবী ঠিকমতো ঘুমাতে পারেননি। কখনো নিজের ছেলের মুখ দেখছিলেন, কখনো তার হাত ছুঁয়ে এটা নিশ্চিত হচ্ছিলেন যে তিনি স্বপ্ন দেখছেন না। মোহনও সারা রাত জেগেছিলেন, কখনো কুঁড়েঘরের দেওয়াল দেখছিলেন, কখনো মায়ের শ্বাস-প্রশ্বাস শুনছিলেন, আর প্রতি মুহূর্তে নিজের ভেতরে এটা অনুভব করছিলেন যে চেয়ারে পৌঁছানোর জন্য তিনি জীবনের সবচেয়ে দামি সম্পর্কটি ছেড়ে দিয়েছিলেন, সেই চেয়ার এখন সেই সম্পর্কের সামনে তার কাছে খুব ছোট মনে হচ্ছে। সকাল হতেই গ্রামে খবর ছড়িয়ে গিয়েছিল যে আজ ডিএম সাহেব নিজে গ্রামে থেকে সব কাজ দেখবেন। মানুষ নিজেদের দুঃখ, অভিযোগ আর আশা নিয়ে জড়ো হতে লাগল। কেউ বার্ধক্য ভাতার জন্য নাজেহাল ছিল, কেউ রেশন কার্ডের জন্য, কারোর জমিতে প্রভাবশালীরা দখল করে নিয়েছিল, তো কেউ বছরের পর বছর সরকারি ঘর পাওয়ার ফাইল আটকে থাকার যন্ত্রণা সহ্য করছিল। আর এই সবকিছুর মাঝে কস্তুরী দেবী তার কুঁড়ে ঘরের বাইরে খাটে বসে শুধু তার ছেলেকে দেখছিলেন। তার এখন কারো কাছে কিছু চাওয়ার ছিল না। তার জন্য সবচেয়ে বড় সম্পদ সেটিই ছিল যা ১০ বছর পর তার সামনে বসেছিল। মোহন সকাল সকাল তার অধীনস্থ কর্মকর্তাদের গ্রামে ডাকলেন। কোনো বাহানা চলল না। বিডিও হোক, তহসিলদার হোক, বিদ্যুৎ বিভাগ হোক বা পঞ্চায়েত সচিব, সবার প্রতি পরিষ্কার নির্দেশ ছিল যে আজ কোনো আনুষ্ঠানিকতা হবে না, আজ কাজ হবে মাটিতে, বাস্তবে। মোহন গ্রামের মাঝখানে বৈঠক বসালেন এবং সেখানেই বসে এক একজন গ্রামবাসীর কথা শুনলেন। কিন্তু বন্ধুরা, এটি কোনো সাধারণ প্রশাসনিক শুনানি ছিল না, কারণ প্রতিটি অভিযোগের পেছনে মোহন তার মায়ের মুখ দেখতে পাচ্ছিলেন। তার মনে হচ্ছিল যদি আজও সিস্টেমের অবহেলা চলে, তবে তিনি আবার তার মাকে ধোঁকা দেবেন। সবার আগে বৃদ্ধ মহিলাদের ডাকা হলো। এমন অনেক মহিলা ছিলেন যাদের অবস্থা কস্তুরী দেবীর মতোই ছিল। মোহন সাথে সাথে পেনশনের কাগজ পূরণ করালেন। যাদের নাম রেশন কার্ডে ছিল না, তাদের নাম যুক্ত করা হলো। যাদের ঘর জরাজীর্ণ অবস্থায় ছিল, তাদের জন্য আবাসন যোজনার অনুমোদন সেখানেই দেওয়া হলো। ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হলো ১ সপ্তাহের মধ্যে কাজ শুরু হতে হবে এবং প্রতিদিনের রিপোর্ট সরাসরি ডিএম অফিসে আসবে।
কোনো দালাল মাঝখানে থাকবে না, কোনো ঘুষ চলবে না। যদি কেউ 1 টাকাও দাবি করে তবে সরাসরি এফআইআর হবে। গ্রামের মানুষ এসব দেখে অবাক হয়ে যাচ্ছিল। তারা আগেও অফিসার দেখেছে, কিন্তু এমন অফিসার প্রথমবার দেখছে যে ফাইল নয়, বরং মানুষের চোখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। বন্ধুরা, এরই মাঝে এক বৃদ্ধ মানুষ এগিয়ে এলেন। কুম্পিত কণ্ঠে বললেন, সারেব, আমার জমিতে গ্রামের প্রভাবশালীরা দখল করে নিয়েছে। আমি থানায় গিয়েছি, তহসিলে গিয়েছি, কিন্তু কোনো শুনানি হয়নি। মোহন তক্ষুনি লেখপাল এবং তহসিলদারকে ডাকলেন। ঘটনাস্থলেই জমির পরিমাপ করালেন এবং দখলকারীদের সতর্ক করলেন যে আজ সন্ধ্যার মধ্যে দখল না ছাড়লে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। এসব দেখে গ্রামের সেই মানুষগুলো, যারা বছরের পর বছর মাথা নিচু করে বেঁচেছিল, আজ প্রথমবারের মতো বুক টান টান করে দাঁড়িয়েছিল। তাদের মনে হচ্ছিল হয়তো সিস্টেমেও মানবতা বেঁচে আছে। দুপুর পর্যন্ত কাজ চলতে লাগল। রোদ কড়া হয়ে গিয়েছিল, কিন্তু মোহন তার চেয়ার থেকে ওঠেননি। মা বারবার তাকে জল খাওয়াতে আসছিলেন, মাথায় হাত বোলাচ্ছিলেন আর বলছিলেন, বাবা, ক্লান্ত হয়ে যাবি। কিন্তু মোহন হেসে বলছিলেন, মা, আজ যদি ক্লান্ত হয়ে যাই তবে বুঝব যে জীবনে প্রথমবার সঠিক কাজ করছি। দুপুরের পর ইঞ্জিনিয়ার এসে জানালেন যে কুড়েঘরের জায়গায় সেই জমিতেই পাকা ঘর বানানো যেতে পারে। মোহন পরিষ্কার বললেন যে বাড়িটি শুধু ইট আর সিমেন্টের হওয়া উচিত নয়, তাতে সম্মান আর শান্তিও থাকা উচিত। 2টি কামরা, একটি রান্নাঘর, শৌচালয়, বিদ্যুৎ আর জলের পুরো ব্যবস্থা থাকবে। আর এই বাড়ি শুধু কস্তুরী দেবীর নয়, বরং এই গ্রামের সেই প্রতিটি মায়ের প্রতীক হবে যারা দারিদ্র্যে সন্তানদের মানুষ করেছেন আর বিনিময়ে একাকিত্ব পেয়েছেন। এটুকু শুনে কস্তুরী দেবীর চোখ ভিজে এলো। তিনি কম্পিত হাতে ছেলের মাথায় হাত রাখলেন এবং শুধু এটুকু বললেন, বাবা, তুই খুব বড় মানুষ নয়, বরং খুব ভালো মানুষ হয়ে গেছিস। বন্ধুরা, সন্ধ্যা নাগাদ পুরো গ্রামের মানচিত্র যেন বদলে গিয়েছিল। মানুষের মুখে আশা ছিল, চোখে ভরসা ছিল, আর মনে দোয়া ছিল। মোহন জানতেন যে আসল লড়াই একদিনের নয়, কিন্তু আজ তিনি যে বীজ বপন করেছেন তা আগামী বহু বছর ধরে ফল দেবে। সন্ধ্যাবেলায় যখন কর্মকর্তারা ফিরে যাচ্ছিলেন, মোহন পরিষ্কার বলে দিলেন যে আজ থেকে এই গ্রাম আমার দায়িত্ব। যদি কোনো গরিবের সাথে অন্যায় হয় তবে তা শুধু সিস্টেমের নয়, বরং আমার ব্যক্তিগত হার হবে। রাতে মোহন আর কস্তুরী দেবী নতুন তৈরি অস্থায়ী তাঁবুতে বসলেন। গ্রামবাসীরা খাবার পাঠিয়েছিল। কস্তুরী দেবী ছেলেকে নিজের হাতে রুটি খাইয়ে দিলেন, সেই রুটি যার সুবাস মোহন 10 বছর ধরে পাননি। খাওয়ার সময় মোহনের চোখ থেকে জল পড়ছিল, আর তিনি প্রতিটি গ্রাসের সাথে নিজের অপরাধগুলোকে যেন মার্জনা করছিলেন। কস্তুরী দেবী বারবার বলছিলেন যে, বাবা, এখন সব ভুলে যা, যা হওয়ার ছিল হয়ে গেছে। ভগবান তোকে এত বড় বানিয়েছেন, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। বন্ধুরা, সেই রাতেই মোহন মায়ের সামনে আরও একটি সিদ্ধান্ত রাখলেন। তিনি বললেন, মা, আমি চাই তুমি আমার সাথে শহরে চলো। সরকারি বাংলোয় থাকবে, ডাক্তার, ওষুধ, সব সুযোগ সুবিধা পাবে। কিন্তু কস্তুরী দেবী এবারও সেই জবাবই দিলেন, যা প্রতিটি সত্যিকারের মা দিয়ে থাকেন। তিনি বললেন, বাবা, আমার ছেলে যেখানে সেখানেই আমি আছি, কিন্তু আমার শিকড় এই মাটিতেই। যদি তুই সত্যি আমার যত্ন নিতে চাস, তবে এই মাটির যত্ন নে, এই মানুষগুলোর যত্ন নে। আমি এখানেই ভালো আছি। মোহন মায়ের কথা মেনে নিলেন, কারণ আজ প্রথমবারের মতো তিনি শিখেছিলেন যে মাকে জয় করতে হয় না, বুঝতে হয়। পরের কয়েক মাসে গ্রামে পাকা ঘর তৈরি হয়ে গেল। কস্তুরী দেবী সেই বাড়িতে উঠলেন। গ্রামের বাকি বৃদ্ধ মহিলারাও বিভিন্ন যোজনার সুবিধা পেলেন। স্কুলে বাচ্চাদের সংখ্যা বাড়ল, হাসপাতালে ওষুধ আসতে লাগল, আর গ্রামে প্রথমবারের মতো মানুষ অনুভব করল যে অফিসারতন্ত্র মানে শুধু ভয় নয়, সাহারাও হতে পারে। মোহন নিয়মিত গ্রামে আসতে থাকলেন, কখনো ডিএম হয়ে, কখনো ছেলে হয়ে, কিন্তু প্রতিবার মায়ের পা ছুঁয়েই গ্রামে পা রাখতেন। বন্ধুরা, একদিন হঠাৎ মোহনের বদলির নির্দেশ এলো। বড় জেলায় নতুন দায়িত্ব। পুরো গ্রামে বিষণ্ণতা নেমে এলো। কস্তুরী দেবী ছেলেকে ডাকলেন, তার কপালে হাত রাখলেন এবং বললেন, বাবা, অফিসারের কাজ হলো চলা, কিন্তু মানুষের কাজ হলো ছেড়ে না যাওয়া। তুই যেখানেই যা, এটি ভুলিস না যে তোর শক্তি তোর চেয়ার নয়, বরং সেই মা যে তোকে ক্ষমা করে দিয়েছে। মোহনের চোখ ভিজে এলো। তিনি মায়ের চরণ স্পর্শ করলেন এবং কথা দিলেন যে তিনি এই গ্রামকে কখনো ভুলবেন না। বন্ধুরা, আজও যখন কেউ সেই গ্রামের পাশ দিয়ে যায়, তখন একটি পাকা বাড়ি দেখা যায়, যার দরজায় এক বৃদ্ধা মা বসে থাকেন। চোখ দুর্বল, কিন্তু মুখ শান্ত। আর যখন কেউ জিজ্ঞেস করে যে আপনি এটা খুশি কি করে, তখন তিনি শুধু এটুকু বলেন যে আমার ছেলে অফিসার, কিন্তু তার চেয়েও বড় একজন মানুষ। আর সম্ভবত বন্ধুরা, এটাই এই গল্পের সবচেয়ে বড় সত্য, যে আসল ডিএম সে নয় যে জেলা চালায়, আসল ডিএম সেই যে নিজের মায়ের মনের বিচার করতে পারে। বন্ধুরা, আজ এই গল্পের শেষ প্রান্তে এসে যদি আমরা পেছনে ফিরে জীবনের এই যাত্রাটিকে দেখি,
তবে এটি শুধু একজন ছেলের ডিএম হওয়ার গল্প নয়, এটি সেই মায়ের ত্যাগ, ধৈর্য আর মমতার গল্প, যিনি কোনো অভিযোগ ছাড়াই নিজের ভাগের প্রতিটি সুখ তার সন্তানের ভবিষ্যতের নামে বিলিয়ে দিয়েছিলেন। কস্তুরী দেবীর জরাজীর্ণ কুঁড়ে ঘর আমাদের মনে করিয়ে দেয় যে দারিদ্র্য শুধু টাকার অভাব নয়, বরং সেটি এমন এক অবস্থা যেখানে মানুষ নিজের স্বপ্নগুলোকেও চুপচাপ সহ্য করতে শিখে যায়। আর এদিকে মোহনের ডিএম হওয়া এটি শেখায় যে যদি ইচ্ছাশক্তি মজবুত থাকে, তবে পরিস্থিতি যেমনই হোক, মানুষ নিজের ভাগ্য নিজে লিখতে পারে। কিন্তু বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় বার্তা পদমর্যাদা, শক্তি বা ক্ষমতা নয়। আসল বার্তা হল অনুশোচনা, ক্ষমা আর মানবতা। কারণ মোহন যদি ডিএম হয়েও তার মায়ের কাছে ফিরে না আসতেন, যদি তিনি সেই কুঁড়ে ঘরে গিয়ে মায়ের পায়ে মাথা না নোয়াতেন, তবে তার সব সফলতা অধরা থেকে যেত। এই গল্প আমাদের এটিও শেখায় যে বাবা মায়ের মন কোনো সরকারি ফাইলের মতো নয়, যেখানে দেরি হওয়ার কারণ দেখিয়ে বিষয়টি বন্ধ করে দেওয়া যায়। মায়ের মন তো এমন এক দরজা, যা যত দেরিই হোক না কেন সন্তানের জন্য সব সময় খোলা থাকে। কস্তুরী দেবী তার ছেলেকে কখনো জিজ্ঞেস করেননি যে তুই কেন গিয়েছিস, তুই 10 বছর কেন ফিরে আসিসনি। তিনি শুধু তাকে বুকে জড়িয়ে নিয়েছেন, কারণ একজন মায়ের কাছে সন্তানের ফিরে আসাই সবচেয়ে বড় জয়। আর মোহনও এটি বুঝে গিয়েছিলেন যে চেয়ারে পৌঁছানোর জন্য তিনি সম্পর্কগুলো ছেড়েছিলেন, সেই চেয়ারটি সঠিক অর্থে তখনই সম্মান পেল যখন তিনি তার সম্পর্কগুলোকে পুনরায় আপন করে নিলেন। বন্ধুরা, এই গল্প সেই সব ছেলেদের জন্য এক আয়না যারা নিজেদের স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে বাবা মাকে পেছনে ফেলে দেয়, আর সেই সব মায়েদের জন্য এক আশা যারা আজও দরজার দিকে তাকিয়ে থাকেন যে হয়তো আজ তাদের ছেলে ফিরে আসবে। মনে রাখবেন, কামিয়াবির সবচেয়ে উঁচু তলাও তখন ছোট মনে হতে থাকে যখন মায়ের চোখে জল থাকে, আর জীবনের সবচেয়ে বড় জয় তখনই হয় যখন মায়ের মুখে প্রশান্তির হাসি থাকে। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে এটি শুধু শুনবেন না, নিজের জীবনে কাজে লাগান। কারণ হয়তো কোথাও কোনো কস্তুরী দেবী আজও কোনো মোহনের অপেক্ষা করছেন, আর হয়তো আজই সেই দিন যখন আপনি আপনার মায়ের কাছে ফিরে গিয়ে তার চোখের ক্লান্তিটুকু একটু দূর করতে পারেন।